হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি সায়েন্স এডুকেশন ফোরামে কেমিস্ট্রি ক্লাসে। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিট জেই মেন্সের অর্থাৎ এইচএস এর পরে যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় তার কেমিস্ট্রি টপিক ওয়াইজ আলোচনা শুরু করব। আমি এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ ছোট ছোট ভিডিও আপলোড করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে ওই টপিকের ওপর থেকে কী ধরনের প্রশ্ন জয়েন্টে আসতে পারে। তা আমি আজকে শুরু করছি অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি রিডাকশন রিঅ্যাকশন। অর্গানিক কেমিস্ট্রিতে বা যে কোনো অর্গানিক হোক ইনঅর্গানিক হোক যে কোনোতেই বিজারণ বিক্রিয়ার সংখ্যা জারণ বিজারণ বিক্রিয়ার সংখ্যা প্রচুর। ইনফ্যাক্ট 60% রিয়াকশন জারণ বিজারণের মধ্যেই হয়। তা সেই অর্গানিক কেমিস্ট্রিতে শুধুমাত্র যে বিজারণ বিক্রিয়া যেগুলো হয় সেগুলো আমরা আজকে এখানে আলোচনা করব এবং এগুলো থেকে আমাদের খুব পরিষ্কার আইডিয়া তৈরি হবে যে কি কি পদার্থের বিজারণ করলে কি যৌগ তৈরি হয়, কোন পদার্থের বিজারণ করলে কোন যৌগ তৈরি হয়, আর সেগুলো বিজারণ করতে কি রিয়েজেন্ট লাগে। তা একটু মন দিয়ে দেখবে, জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারবে। তা একটা জিনিস প্রথমেই জেনে রাখবে যে অর্গানিক রিয়াকশন করতে গেলে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কিন্তু কার্যকারী মূলককে চেনা। অর্গানিক রিয়াকশন করতে গেলে কার্যকারী মূলককে চিনতেই হবে। যেমন তোমাকে যদি বলে RCOOH দিয়ে একটা বিক্রিয়া দিয়েছে, তুমি যদি এটা চিনতেই না পারো যে এটা COOH টা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিডটা হিসাবে চেনা COOH আলাদা আলাদা পরমাণু হিসেবে চিনে কিন্তু অর্গানিক রিয়াকশন করা খুব টাফ। যারা খুব মুখস্থ রাখতে পারে তাদের কথা আলাদা, কিন্তু যদি আমরা সাধারণ মেধা সম্পন্ন বা সাধারণ আমাদের মনে রাখার পরিমাণ যদি সীমিত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটাকে নাম করে মনে রাখা, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড COOH কার্বক্সিলিক অ্যাসিড, এই নামটা মনে রাখলে তুমি বিক্রিয়াটা খুব সহজেই করতে পারবে। তাই বলছি যে এই কার্যকারী মূলকগুলোকে চেনা এবং এদের স্ট্রাকচারটা একটু ডিটেলসে জানা, এটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। যেমন আমি কিছু এখানে স্ট্রাকচার লিখছি, তোমরা আগে একটুখানি এটা লিখে নেবে আমার সাথে সাথে। কার্বক্সিলিক অ্যাসিড COOH কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড CHO অ্যালডিহাইড, দেখো CHO থাকলে অ্যালডিহাইড, COOH থাকলে কার্বক্সিলিক অ্যাসিড, CONH2 এটা হচ্ছে অ্যামাইড, CONH2 অ্যামাইড, COCl অ্যাসিড হ্যালাইড, CO আর কিটোন, CN সায়ানাইড বা নাইট্রাইড। এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড COOCO, এরকম যদি গ্রুপ থাকে এটাকে আমরা বলে থাকি অ্যাসিড অ্যানহাইড। তাহলে এইগুলো যে কার্যকারী মূলকগুলো এগুলোকে কিন্তু পরিষ্কারভাবে চিনতে হবে যে COOH থাকলে কার্বক্সিলিক অ্যাসিড, CHO থাকলে অ্যালডিহাইড, CONH2 থাকলে অ্যামাইড, COCl বা COX হ্যালোজেন আরও থাকতে পারে, ব্রোমিন আয়োডিন থাকতে পারে, সেগুলোকে অ্যাসিড হ্যালাইড বলে। তবে ক্লোরিন যদি থাকে সেটাকে অ্যাসিড ক্লোরাইড বলে। CO তার দুদিকেই যদি কার্বন থাকে কিটোন, CN থাকলে সায়ানাইড বা নাইট্রাইড, আর এই COOCO থাকলে সেটাকে অ্যাসিড অ্যানহাইড্রাইড বলা হয়। এছাড়া আর কি কার্যকারী মূলক আছে? এছাড়া কার্যকারী মূলক যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালকোহল, ROH কে অ্যালকোহল বলা হয়, আর NO2 নাইট্রো, এটা অবশ্যই নাইট্রো অ্যালকেন, ArNO2 এটা অ্যালিফ্যাটিক, এটা অ্যারোমেটিক নাইট্রো, এটা অ্যালিফ্যাটিক নাইট্রো।
এছাড়া অ্যামিন হতে পারে, তবে অ্যামিনটা আমাদের বিজারণের ক্ষেত্রে কাজে লাগবে না, অ্যামিনটা আমরা আপাতত আনছি না। এছাড়া আর হতে পারে, আচ্ছা এস্টার আছে একটা, আর সি ডবল বন্ড ও আর ড্যাশ, এস্টার সি ডবল ও আর, সি ডবল ও আর এটাকে এস্টার বলা হয়। আর কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি থাকে সেটাকে অ্যালকাইন, কার্বন কার্বন ডবল বন্ড যদি থাকে তো সেটাকে অ্যালকিন বলে। এই জায়গাটা, এই যে কয়েকটা কার্যকারী মূলকের নাম বললাম, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মাথার মধ্যে একদম ঢুকিয়ে রাখো যে এই কার্যকারী মূলকগুলো হচ্ছে এই নাম OH হিসেবে চিনবে না, OH ইজ অ্যালকোহল এইভাবে চিনতে হবে, NO2 ইজ নাইট্রো এইভাবে, সি ডবল ও আর এটা থাকলে এ স্টার, এইভাবে কিন্তু জিনিসটাকে চিনতে হবে। তাহলে আমরা মূলত যে কার্যকারী মূলকগুলো শিখলাম সেগুলোকে নিয়েই আমরা আজকে বিজারণটা করব। এবং আরো কয়েকটা একটু অ্যাডভান্স বলে রাখি যে যদি এরকম থাকে তারপরে সি ও ও আবার এদিকে সি, সি ও ও আর অর্থাৎ এটা এস্টার, সাইক্লিক এস্টার হলে এটাকে বলা হয় ল্যাকটোন, সাইক্লিক এস্টার হলে ল্যাকটোন। আর যদি সাইক্লিক অ্যামাইড হয়, এটা সাইক্লিক অ্যামাইড, CONAN আছে অ্যামাইড, সাইক্লিক অ্যামাইড, এটাকে বলা হয় ল্যাকটাম। আরেকটা আছে সি ডবল বন্ড NOH, এটাকে বলা হয় অক্সিন। তাহলে এই যে কার্যকারী মূলকগুলো, এই কার্যকারী মূলকগুলোকে নিয়েই আমরা আজকের বিজারণ আমাদের বিক্রিয়া করব। তো আমি এখানে কয়েকটা কার্যকারী মূলক আগে লিখে নিলাম, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, এস্টার, কিটোন, অ্যাসিড অ্যানাইড্রাইড। তা এগুলোকে বিজারণ করলে কি হয়, আমি কিন্তু এখন কোনো রিএজেন্ট বলছি না, কি হয়, কি উৎপন্ন হয় আগে এটা দেখো। আচ্ছা, বিজারণ করলে একটা জিনিস মাথায় রাখবে, আমরা এমনিতে বিজারণের সংজ্ঞা মানে ডেফিনেশন যখন পড়েছিলাম সেখানে বলেছিলাম যে একটা পদার্থের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়, মানে কেউ যদি হাইড্রোজেন গ্রহণ করে তাহলে সে বিজারিত হয়। তার মানে এখানে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেটা বিজারিত হয়। এবার হাইড্রোজেন যখন যুক্ত হয় সাধারণত কোন বন্ডে যুক্ত হয়? একটা মৌল মানে দুটো পরমাণু যখন নিজেদের মধ্যে একটা সমযোজী বন্ধন দিয়ে যুক্ত হয় এবং তাদের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, দুটো আলাদা মৌল হলে অবশ্যই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে। সাপোজ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টেনে নেবে তাই মাইনাস হবে, এর ইলেকট্রন জোড়টাকে ছেড়ে দেবে তাই প্লাস হবে। তার মানে দুটো পরমাণুর মধ্যে একটা প্লাস একটা মাইনাসে পরিণত হলো। তার মানে এই বন্ধনটার ইলেকট্রনটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নেই, কোনো একটা দিকে বেশি শিফট করে গেছে, তার মানেই কিন্তু বন্ধন দুর্বল হয়ে যাবে। কোনো একটা দিকে যদি বেশি সরে আসে তাহলে অবশ্যই বুঝতে পারছো যে একটা লাঠি যদি ইকুয়ালি সব দিকে মানে মোটা হয় লাঠিটা, তাহলে সেটা যতটা শক্ত থাকবে, একদিকটা বেশি মোটার একদিকটা খুব সরু হয়ে গেলে যেখানটা সরু সেখান থেকে তো ভেঙে যাবে। তার মানে কি হয়, ইলেকট্রন জোড়টা যদি একদিকে সরে আসে তাহলে যেদিক থেকে সরে এলো তার অপর দিকটা দুর্বল হয়ে গেল। তার মানে কি হলো, তাহলে বন্ডটা দুর্বল। তার মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলে কিন্তু বন্ড সামান্য হলেও দুর্বল হয়ে পড়ে। তাহলে এখানে দু রকমের বন্ড রয়েছে, দেখো সিঙ্গেল বন্ড রয়েছে, ডাবল বন্ড রয়েছে। আবার কিছু আছে অক্সিজেন কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, কিছু আছে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, কিছু আছে ক্লোরিন মানে কার্বন সাথে ক্লোরিন, বিভিন্ন পরমাণুর সিঙ্গেল বন্ড আছে। তাহলে আমরা এটা তো বলতে পারি যে এখান থেকে বোঝা যেতে পারে যে কোন বন্ডটা আগে বিয়োজিত হবে। তা ডবল বন্ডের আগে সিঙ্গেল বন্ড বিয়োজিত হবে, ডবল বন্ডের আগে সিঙ্গেল বন্ড বিয়োজিত হবে, কারণ ডবল বন্ডের শক্তি বেশি, সিঙ্গেল বন্ডের শক্তি কম, এটা ঠিক আছে। আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম হয় তাহলে কিন্তু বন্ধনটা খুব স্থায়ী হয় বা শক্তিশালী হয়, সেই ক্ষেত্রে বন্ধন সহজে ভাঙতে চায় না। আর বন্ধনটা যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু সেটা সহজেই বিয়োজিত হয়ে যায়। তাহলে এখানে আমরা একটা একটা করে দেখি। দেখো, কার্বন আর অক্সিজেনের সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ডের মধ্যে অবশ্যই সিঙ্গেল বন্ডটা
যেহেতু তড়িৎ ঋণাত্মক মৌল কারণ মানে অক্সিজেন খুব বেশি আর কার্বনের তড়িৎ ঋণাত্মক কম, তাহলে পার্থক্য অনেক বেশি, তাহলে এটা মাইনাস আর এটা প্লাস তৈরি করবে। এবং একটা বন্ধন যখন ভাঙবে তখন যে যে পরমাণুর মধ্যে থেকে বন্ধন ভাঙছে তার একদিকে দুটো বন্ড মানে এই বন্ডটা ভাঙলে দুটো হাত খালি হচ্ছে, তো তাহলে এই বন্ডটার সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হবে মানে এই পরমাণুটার সাথে, আর এই পরমাণুটার সাথে গিয়ে এই হাইড্রোজেনটা যুক্ত হবে। তার মানে একটা বন্ড ভাঙলে কিন্তু দুটো পরমাণুর একটা করে হাত খালি হয়ে যায়, একটা করে বন্ড খালি হয়ে যায়, তাহলে সেই জায়গায় গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে এখানে যদি এই বন্ডটা ভেঙে যায়, ওইচটা ভেঙে যায়, তাহলে এখানে কোন বন্ডটা এখানে কি যুক্ত হবে, এই কার্বনটা এসে একটা এইচ যুক্ত হবে, আর এটা ওইচটা আর একটা হাইড্রোজেন গ্রহণ করে জল হয়ে বেরোবে। তার মানে প্রথমে কি তৈরি হলো অ্যালডিহাইড। এবারে এই যে অ্যালডিহাইড এটা আবার বিচারিত হবে, কারণ এখানে কার্বন অক্সিজেন ডবল বন্ড আছে, কারণ এটারও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। তাহলে এটা যদি বিচারিত ভাঙে, তাহলে এই বন্ডটা ভেঙে গেলে, তাহলে এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে অক্সিজেন সিঙ্গেল বন্ড আছে, তার সাথে এখানে OH হলো, আর এই কার্বনটাতে একটা H তো আগে থেকে ছিল আর একটা H হয়েছে যুক্ত হলো, তার মানে এটা হলো RCH2OH, তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল। আবার কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ডও ভেঙে যেতে পারে, আবার কার্বনের সাথে একটা H যুক্ত হয়ে যাবে, তার মানে RCH3 হবে, আর এই জলটা জল হয়ে বেরিয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমরা অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিভিন্ন গ্রুপে যেতে পারি, বিজারণ করে অ্যালডিহাইডে যেতে পারি, অ্যালডিহাইডকে বিজারণ করে প্রাইমারি অ্যালকোহলে যেতে পারি, প্রাইমারি অ্যালকোহলকে বিজারণ করে অ্যালকেনে যেতে পারি। তাহলে এতগুলো স্টেপে বিক্রিয়া হয়। এবারে কোন স্টেপে পৌঁছাবো সেটা নির্ভর করবে কি বিকারক আমি ইউজ করব তার উপরে, সেটা আমি পরের ভাগে আসছি। এবারে যদি আমি অ্যালডিহাইড নিই, তো অ্যালডিহাইড তো একটু আগেই বললাম অ্যালডিহাইডকে বিজারণ করলে প্রাইমারি অ্যালকোহল, কারণ এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা ভেঙে এখানে একটা H হবে, এখানেও একটা H তো অলরেডি ছিল, আর একটা H যুক্ত হবে, তাহলে প্রাইমারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল ফার্দার রিডিউস হয়ে এখানে OHটা জল হয়ে বেরিয়ে যাবে, এখানে আরেকটা H যুক্ত হবে, মানে CH3 হবে, তার মানে এটাও অ্যালকেন হবে। আবার নেক্সট হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডেও তাই এই বন্ডটা প্রথমে ভাঙবে, এখানে একটা H এখানে একটা H যুক্ত হবে, তাহলে RCOH, এখানে একটা H এলো, এখানে একটা H এলো, তাহলে HCl হয়ে বেরোচ্ছে, অ্যালডিহাইড হলো আর একটা HCl হয়ে বেরোলো। দেন আবার অ্যালডিহাইড বিজারিত হলে প্রাইমারি অ্যালকোহল তৈরি করবে, প্রাইমারি অ্যালকোহল অর্থাৎ আর সি, এইখানে সিঙ্গেল বন্ড মানে একটা বন্ড ভেঙে গেল, এখানে OH হলো, আর এখানে একটা বন্ড ভেঙে গিয়ে কার্বনের সাথে H যুক্ত হলে CH2 হলো, তাহলে আবার সেই প্রাইমারি অ্যালকোহল। কিছু কিছু ক্ষেত্রে ডবল বন্ডের থেকে সিঙ্গেল বন্ড শক্তিশালী হয়, যেমন আমরা কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে বললাম যে কার্বন হাইড্রোজেন বা কার্বন কার্বন বন্ডটা কিন্তু অনেক বেশি শক্তিশালী, সিঙ্গেল বন্ডটা অনেক বেশি শক্তিশালী হয়, একই ধরনের পরমাণু থাকলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য প্রায় থাকে না, তার জন্য সিঙ্গেল বন্ড অনেক সময় শক্তিশালী হয় ডবল বন্ডের থেকে, তখন ডবল বন্ড ভাঙে। এই ক্ষেত্রেও কার্বন নাইট্রোজেন বন্ডটাও বেশ শক্তিশালী হয়, তাই জন্য কার্বন নাইট্রোজেন বন্ড আগে থেকে ভাঙে না, এখানে প্রথমে এই ডবল বন্ডই ভাঙতে শুরু করে, তাহলে RCOH, এখানে একটা H যুক্ত হবে, মানে এখানে একটা বন্ড ভেঙে এদিকে একটা H এদিকে একটা H, NH2, আবার এই বন্ডটা ভাঙবে RCO বন্ড ভাঙবে, মানে এই বন্ডটা ভেঙে এর সাথে একটা H যুক্ত হবে, এর সাথে একটা H যুক্ত হবে, তাহলে RCH2OH, তার মানে অ্যাকচুয়ালি কোথায় চলে গেল প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিনে চলে গেছে, এটা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন। তার মানে আমরা অ্যারবাইডকে ভেঙে আলটিমেটলি প্রাইমারি অ্যামিনে চলে যেতে পেরেছি, প্রাইমারি অ্যামিন। এস্টারকে ভাঙলে কি হয় তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো, কোন জায়গাটা আগে ভাঙবে, কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন অক্সিজেন ডবল বন্ড আছে, কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড আছে, তাহলে সিঙ্গেল বন্ডের জায়গাটা ভেঙে যাবে, এখানে ভেঙে এদিকে একটা H যুক্ত হবে, এদিকে একটা H যুক্ত হবে, তার মানে RCOH, আর এখানে একটা H যদি যুক্ত হয় R-OH, অ্যালকোহল তৈরি হবে। যদি আবার অ্যালডিহাইডকে বিজারণ করলে আবার আমরা করতে পারবো, অ্যালডিহাইডকে বিজারণ করলে প্রাইমারি অ্যালকোহল হয়, কারণ এই বন্ডটা ভেঙে এখানে একটা H এখানে একটা H, কার্বন একটা H যুক্ত হবে, এবং আবার বিজারিত হলে আবার সেই অ্যালকেন তৈরি করবে। তার মানে দেখো একই ধরনের করে বিক্রিয়া হতে থাকছে, কিন্তু বারবার একই ধরনেরই বিক্রিয়া হতে থাকছে, খালি তোমার এটা কনসিয়াস থাকতে হবে কোন বন্ডটা ভাঙছে,
আলটিমেটলি কোন বন্ডটা ভেঙে কোথায় কোথায় গিয়ে এইচ যুক্ত হচ্ছে। এই কয়েকটা কথা যদি মাথায় রাখো তাহলে কি কি কার্যকারী মূলক তৈরি হবে তোমরা নিজেরাই বার করে নিতে পারবে। যদি কিটোন আছে, কিটোনের ক্ষেত্রে বিজারণ হলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কার্বন 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 বন্ড আছে, এটা শক্তিশালী বন্ড, ভাঙতে চাইবে না, তাহলে কার্বন অক্সিজেন বন্ডটা আগে ভাঙবে। কার্বন অক্সিজেন বন্ডটা ভাঙলে এখানে প্রথমে সিঙ্গেল বন্ডটা হবে, আগে একটা বন্ড ভাঙলো, ওইচ হলো আর এখানে একটা এইচ হলো, এটা সেকেন্ডারি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। দেন 2 ডিগ্রি অ্যালকোহল বিজারিত হলে 2 ডিগ্রি অ্যালকোহল বিজারিত হলে আবার অ্যালকেন তৈরি হবে, অর্থাৎ হয়ে যাবে RCH2R। এটাও করা যেতে পারে। তা কিটোনেরও হয়ে গেল। এবারে অ্যানহাইড্রাইডকে বিজারণ করলে কি হবে? অ্যানহাইড্রাইডকে বিজারণ করলে কোনখান থেকে ভাঙবে? অ্যানহাইড্রাইডকে বিজারণ করলে কোন জায়গা থেকে ভাঙবে? কার্বন অক্সিজেন বন্ড থেকে ভাঙবে, এখান থেকে ভাঙবে, এখানে একটা এইচ হবে, এখানে একটা এইচ হবে, এইচ হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি একটা অ্যালডিহাইড হলো একদিকে RCOH, আর এদিকটা হলো অ্যাসিড RCOOH, তার মানে অ্যাসিড হলো। আবার অ্যাসিড আর অ্যালডিহাইড তো ফার্দার আবার বিজারিত হতে পারে, যেরকম আমরা আগে করেছি। যাই হোক, এইগুলো দেখো বিজারণ মোটামুটি একই মানে পদ্ধতি মেনটেন করে, খালি কোন জায়গাটা আগে ভাঙছে এবং কোথায় এসে হাইড্রোজেন যুক্ত হচ্ছে এইটুকুনি যদি খেয়াল রাখতে পারো তাহলে বিক্রিয়া ইজিলি হয়ে যাবে। এছাড়া আমাদের কাছে আছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। কার্বন কার্বন ট্রিপল বন্ড আমি বলেছি অবশ্যই যে কার্বন কার্বন বন্ড ভাঙা খুব কঠিন, কারণ কার্বন কার্বন একই পরমাণু, তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য খুব কম, পার্থক্য নেই, শূন্য। কিন্তু এক্ষেত্রে কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ডে আবার দু ধরনের বন্ড থাকে জানো, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। তা যেটা সিগমা বন্ড সেটা অনেক শক্তিশালী, কিন্তু পাই বন্ডটা একটু হলেও দুর্বল, তাই পাই বন্ডটা ভাঙতে পারে। পাই বন্ডটা বিশেষ কিছু অবশ্যই তীব্র বিচারক দিতে হবে, বিশেষ কিছু বিচারকের উপস্থিতিতে। তাহলে কি হয়, এই বন্ডটা ভেঙে গেলে একটা বন্ড আমি প্রথমে ভাঙছি, এটা অ্যালকিন তৈরি হলো, আবার যদি ভাঙা হয় আবার এই বন্ডটা ভেঙে এখানে আবার এইচ যুক্ত হবে, তাহলে আবার ভেঙে তৈরি হবে। কিন্তু দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কিন্তু ভাঙা যাচ্ছে না, এটা কিন্তু শক্তিশালী বন্ড, তাই অ্যালকাইন থেকে প্রথমে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করা যায়। এরপরে আমরা আসছি নাইট্রো। আচ্ছা, নাইট্রোর বিজারণটা একটু অন্যভাবে হয়। এটার ক্ষেত্রে আগে একটু স্ট্রাকচারটা ভেঙে নিই। দেখো RNO2 এরকম ভাবে লেখা হয়, একটা অসমযোজী বন্ধন থাকে এখানে। এখানে প্রথমে হাইড্রোজেনটা অক্সিজেনটার সাথে যুক্ত হয়ে যায়, দিয়ে জল হয়ে বেরিয়ে যায়, তাহলে এটা তৈরি হয় নাইট্রোসো, এটা হয় নাইট্রোসো অ্যালকেন, নাইট্রোসো অ্যালকেন। দেন এটা যদি আবার বিচারিত হয় তখন দেখো এখানে NR এর মধ্যবর্তী বন্ডটা ভাঙবে, দিয়ে একটা NH হবে আর একটা OH হবে, দেন আবার বিচারিত হবে, দেন এই বন্ডটা ভেঙে এখানে H আসবে, এখানে H2 হয়ে বেরিয়ে যাবে, তখন RNH2 and then জল হয়ে বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে বিজারণটা হচ্ছে। এরপরে যদি অ্যারোমেটিক থাকে, দেন অ্যারোমেটিক নাইট্রো গ্রুপ, অ্যারোমেটিক নাইট্রো গ্রুপে দেখো অ্যারোমেটিক নাইট্রো গ্রুপ এরকম ভাবে বিজারিত হচ্ছে। এক্ষেত্রেও প্রথম স্টেপটা একই হয়, জলটা প্রথমে বেরিয়ে গেল, জলটা বেরিয়ে যাওয়ার পরে যে RNOটা তৈরি হচ্ছে, এটা দুটো আর নাইট্রোসো অ্যারিন, যাকে বলে অ্যারোমেটিক তাই অ্যারিন, এটা দুটো এখানে এসে যুক্ত হচ্ছে। এবং এখানে অবশ্যই যখন বিজারণ হবে এইখান থেকে H2O, এখান থেকে H2O বের হয়ে যাবে, বেরিয়ে গেলে এই নাইট্রোজেন নিজেদের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে N ডবল বন্ড N, দিস ইজ দ্য অ্যাজোঅ্যারিনস। অ্যাজো, নাইট্রোজেনকে আমরা অ্যাজো বলে থাকি, তাই অ্যাজোঅ্যারিনস। আবার এটা যদি বিচারিত হয় তার মানে কি এখানে নাইট্রোজেন পাই বন্ডটা ভাঙবে, নাইট্রোজেনের পাই বন্ডটা ভাঙতে গেলে আমাকে দিতে হবে, মানে ভাঙলে আমি কি পাবো, অ্যাজোবেনজিন, হাইড্রাজোঅ্যারিনস পাবো। আবার আমি এটাকে ভাঙতে পারি, এই জায়গাটা ভাঙতে পারি, ভাঙলে অবশ্যই এখানে একটা এইচ যুক্ত হবে, এখানে একটা এইচ যুক্ত হবে, তাহলে RNH2 তৈরি হবে। তার মানে দেখতে পাচ্ছ যে আমরা নাম্বার অফ স্টেপসের মধ্যে দিয়ে একটা কিন্তু সিম্পল জায়গায় পৌঁছতে পারলাম। তার মানে প্রত্যেকটা যে হঠাৎ করে কোনো একটা কার্যকরী মূলক থেকে আরেকটা কার্যকরী মূলকে পৌঁছে যায় ব্যাপারটা তা নয়, একটা সিকোয়েন্স অফ স্টেপের মধ্যে দিয়ে যায়। সেই সিকোয়েন্সগুলোকে একটু খেয়াল রাখতে হবে, এবং অবশ্যই আবার বলছি কার্যকরী মূলকগুলোকে চেনাটা খুব 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 প্রয়োজন।
এবারে আমি একটা একটু অ্যাডভান্স লেভেলে করাচ্ছি। ধরো ল্যাকটোন, এটা ল্যাকটোন, সাইক্লিক এস্টারকে ল্যাকটোন বলে। তা তোমরা এখানে কোন জায়গার বন্ডটা ভাঙবে? প্রথমে যদি বিচারিত হয় কোন জায়গার বন্ডটা? অবশ্যই সি আর ওই বন্ডটা ভাঙবে। এই বন্ডটা ভাঙলে এখানে কি আসবে? প্রথমে অ্যালডিহাইড হবে, আর এদিকটা কি আসছে? অ্যালকোহল আসছে। এবারে তো অ্যালকোহল বিচারিত যদি করা যায় তাহলে সেটা অ্যালকেনে চলে যাবে। এটা আলটিমেটলি প্রথমে প্রাইমারি অ্যালকোহল হবে, প্রাইমারি অ্যালকোহল থেকে আবার অ্যালকেনে নিয়ে যেতে পারবে। তো এইভাবে আমরা কিন্তু সিকোয়েন্সিয়াল স্টেপের মধ্যে দিয়ে বিচারণকে করতে পারি। তাহলে এইভাবে আমরা এটা বুঝতে পারলাম যে কোন